তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর আজকের ভিডিও সিবিআই তার সাথে সিভিসি ইন্টারপোল এর রিলেটেড তথ্য তোমাদের সামনে শেয়ার করব। যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম দিচ্ছ তাদের পক্ষে ভীষণ উপকারী এটা ভিডিও, এবং যারা পরীক্ষা দেবে না তাদের জানার জন্য ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো নেক্সট, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো সিবিআই এই যে ব্যাপারটা কেন, আমাদের তো মনে প্রশ্ন উঠতেই পারে। সব আইন কানুন সব সময় সব জায়গায় তো আছেই, পুলিশ রয়েছে, কত কিছু রয়েছে, সিআইডি রয়েছে, ইত্যাদি ইত্যাদি, অনেক রকম আইন কানুন কোর্ট সব রয়েছে, তবু কেন সিবিআই এর দরকার? হ্যাঁ, ধরে নাও তুমি কোথাও তোমার লোকাল থানাতে এফআইআর করলে বিশাল বড় একটা রেপ কেস বা বিভিন্ন কেসের জন্য, তাহলে এবার পুলিশের দায়িত্ব তোমাকে শেল্টার দেওয়া, ঠিক করা। এবার পুলিশের মধ্যে যদি করাপশন হয় তাহলে কি করবে? তাদেরকে দেখবে। এবার ধরে নিয়ে যাক ইনকাম ট্যাক্সে কেউ ফাঁকি দিচ্ছে, তো ইনকাম ট্যাক্স ফাঁকি দিলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরবে। ডিপার্টমেন্ট যদি করাপশন করে তাহলে কে বাঁচাবে? তাদেরকে কে দেখবে? প্রভাবশালী কোনো ব্যক্তি অন্যায় করলো, তাদেরকে আইনের বুড়ো আঙুল দেখালো, তাকে কে বাঁচাবে? ধরে নিয়ে যাক তাকে কে ধরবে পাকড়াও করে? বিরাট বড় অন্যায় করছে, তাকে কে রক্ষা দেখবে? এই সমস্ত ব্যাপারগুলো স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে থেকে রেখে এই ব্যাপারগুলোকে দেখা হয়। যেমনটি ধরে নেওয়া হোক, এটা পুলিশ, এটা এস্টাবলিশমেন্টের পেছনে একটা বড় কারণ আছে। কারণটা কারা করেছিল? অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্ট ইন এপ্রিল 1963 আন্ডার দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এটা পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। এবার কথা হচ্ছে পুলিশ মন্ত্রীকে, গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এটার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নেই, এটার দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর হাতে। তাহলে এই যে সিস্টেমটা আমাদের দেশের স্বয়ং যে প্রধানমন্ত্রী, তার দায়িত্বে কিন্তু টোটাল এই সিস্টেমটা পরিচালিত হবে। নেক্সট, তো এই সিবিআই কন্ট্রোলিং বা এই ব্যাপারে তথ্য আমি দেব, তার আগে একটা কথা বলে দিই। সিবিআই সংক্রান্তও কিন্তু একটা বড় প্রশ্নের মুখোমুখি হয়েছে সিবিআই, সেটা হচ্ছে 2013 সালে টার্ম সিবিআই অ্যাজ ইলিগাল, আসাম গুয়াহাটি হাইকোর্ট কিন্তু এটা প্রথম তারা বলে। আচ্ছা, এটার পরে আমরা চলে যাব সিবিআই ডিরেক্টর সংক্রান্ত তথ্যে। সিবিআই ডিরেক্টর হতে হবে, তার মোটামুটি সিনিয়র আইপিএস অফিসার হতে হবে, 2 বছরের ট্রেনিং থাকতে হবে তাকে, এবং বর্তমানে বা যা আছে সেগুলো তো আমি ডিসকাস করছি। প্রথম কে হয়েছিল? প্রথম ডিপি কোহলি, আমাদের প্লেয়ার কোহলির নামকরণ অনুযায়ী মনে রাখবে লাইফ টাইম, যে ডিপি কোহলি হচ্ছে প্রধান সিবিআই ডিরেক্টর। সিবিআই সংক্রান্ত আরও তথ্য তোমাদেরকে হাতের কাছে আমি দিচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে তো পুলিশ, এরাও কিন্তু এক ধরনের পুলিশ, সিভিল ড্রেসের পুলিশ। প্রশ্ন উঠতে পারে, এদের কাছে সবসময় হাতিয়ার দেওয়া হয় না, এরা কিন্তু সিভিল ড্রেসেই থাকে, সাধারণ ড্রেসেই থাকে। প্রয়োজন অনুযায়ী কোনো অপারেশনের ক্ষেত্রে তখন কিন্তু এরা হাতিয়ার বহন করে। এবার এরা ইউনিফর্ম পরেন, এদের মধ্যে ডিগনিশন পুলিশের মতো করে ডিগনিশন থাকে। সব থেকে যেটা মজার ব্যাপার, এরা কিন্তু 12 মাস চাকরি করে 13 মাসের স্যালারি পায় এরা। বেসিকটা কিন্তু খুব বেশি, এবং সব থেকে একটা ব্যাপার আছে, টাফ আছে চাকরিটাও। শনি রবিবার নেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজের ডাক পড়তে পারে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। এবার আসছি সেকেন্ড ডিরেক্টরকে। সেকেন্ড ডিরেক্টর যিনি, তার নাম হচ্ছে FV আরুল। তো FV আরুল কিন্তু তার একটা বড় ডেফিনিশন সম্পর্কে আমাদের আইডিয়া প্রত্যেকের করা উচিত, যারা কম্পিটিটিভ পরীক্ষার্থী তাদের। দেখো, এই যে FV আরুল ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম ভিপি অফ ইন্টারপোল, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারপোল, প্রথম কিন্তু ইনি, ঠিক আছে, ইন্ডিয়ান হিসেবে। তো এবার ইন্টারপোলের কথা যখন এলো, তাহলে ইন্টারপোল সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। ইন্টারপোল অ্যাকচুয়ালি কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা সারা বিশ্বের যে ক্রিমিনাল ব্যাপারগুলো ঘটে সেগুলোকে ইনভেস্টিগেশন করার দায়িত্ব ইন্টারপোলের। কিন্তু ইন্টারপোল নিজে কোনো দেশে গিয়ে মাতব্বারি করে না, প্রত্যেক দেশের সাহায্য নেয়, সেখানকার টপমোস্ট সংগঠন। তো সেই দিকে তাকিয়ে টপমোস্ট সংগঠন কি? তা ইন্ডিয়ার ক্ষেত্রে সিবিআই সব থেকে বড় সংগঠন, এই সংগঠনের সাহায্য কিন্তু নেয়। এবার এই যে বলা হয় ইন্টারপোলের হেড অফিস তাহলে কোথায়? এটা হেড অফিস হচ্ছে ফ্রান্সের লিওনে। সিবিআই রিপ্রেজেন্ট করে ইন্ডিয়ার হয়ে, ঠিক আছে, তাহলে এটাও বোঝা গেল। এবার এই যে ইন্টারপোল ইন্টারন্যাশনালি কোনো ধরনের করাপশান, কোনো রকম অন্যায় অবিচারের ওরা খোঁজ খবর নেয়। কীরকম? তারা নোটিশ জারি করে, যেরকম নোটিশ তোমার রয়েছে, ধরে নেওয়া হোক নোটিশ রয়েছে ইন্টারপোলের
রেড নোটিশ মনে করো আবু সালেমের কথা যদি বলি, আবু সালেমের কথা, তো আবু সালেম যখন পাকড়াও করার জন্য সারা বিশ্ব জুড়ে যখন তোলপাড় হয়ে যায়, তখন ইন্টারপোল কিন্তু প্রথম চালু করে রেড নোটিশ। তার মাধ্যম দিয়ে কিন্তু সারা বিশ্বকে জানানো হয় যে আবু সালেমকে মানে ধরার ব্যাপারটা। এরকম বড় বড় ডনদেরও কিন্তু এই নীতিতে ধরা হয়। তারপর মনে করো গ্রিন নোটিশ আছে, ব্ল্যাক নোটিশ আছে, এই ব্যাপারে বড় তথ্য আমি অনেকদিন আবার পরের কোনো ভিডিওতে দিয়ে দেবো। বা ব্লু নোটিশ আছে, অরেঞ্জ নোটিশ আছে, ইয়েলো নোটিশ আছে, পার্পেল নোটিশ আছে এবং ইউএন নোটিশ আছে। এত ইউএন মানে ইউনাইটেড নেশনের নোটিশ আছে। এত কিছু কিন্তু মেনে নেওয়া মানে হয় এইসব ব্যাপারে। তো আশা করা যাচ্ছে মোটামুটি একটা আইডিয়া হলো সিবিআই সম্পর্কে। এবার সিবিআই সম্পর্কে আরও বেশি আইডিয়া করার জন্য নোটপত্র নিয়ে রেডি হয়ে যাও লেখার জন্য, একদম টোটালি আমরা খুব ভালো করে জেনে নিই। তাহলে দেখো সিবিআইয়ের ফুল ফর্মটা আমরা জানি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এবার দেখো ফ্যাক্ট অ্যাবাউট সিবিআই। সিবিআই সম্পর্কে আমাদের কিছু জানার অবশ্যই জরুরি রয়েছে সেই জিনিসগুলো, যেটা এস্টাবলিশমেন্ট কত সালে, 1 এপ্রিল 1963, যেটা বললাম, আন্ডার দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ডিএসপিই 1946। তারপর আমরা যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হিসেবে যেটা ভাববো সেটা দিল্লি, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি হচ্ছে হেডকোয়ার্টার। এর মোটো কী স্যার? এর মোটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ইন্ডাস্ট্রি, ইম্পার্শিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। এর মানে হচ্ছে শিল্প, নিরপেক্ষতা, অখণ্ডতা। তো এটা হচ্ছে এর মানে। এটাই কিন্তু মোটো থাকে না, তপবন স্টাডি সেন্টারের একটা মোটো আছে, ছোটো মোটো জায়গা, তাও যেরকম স্পিড, অ্যাকুরেসি, টার্গেট, আমাদের মোটো ব্যাপারটা এরকমই। মোটো থাকতে হয়, যে উদ্দেশ্য একটা না থাকলে কি করে হবে। তারপরে আমরা চলে যাব প্যারেন্ট অর্গানাইজেশন, মানে সিবিআইয়ের যে মুখ্য অর্গানাইজেশনগুলো, মানে প্রধান অর্গানাইজেশন, সেটা কি ইউপিএসসি, এসএসসি। দেখো ইউপিএসসি তোমরা জানো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন। তারপরে দেখো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। ইন ম্যাটার অফ প্রিভেনশন অফ করাপশান, এইখানটায় আমাকে একটু খুব বলার দরকার আছে, যেটা হচ্ছে সিভিসি কি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এস্টাবলিশমেন্ট ইয়ারটা আমাদের খুব জানা দরকার। যেরকম ধরে নাও এস্টাবলিশমেন্ট 1964, 50 বছর হয়ে গেছে 2014 সালে। আচ্ছা, এটা 3 জন মেম্বার থাকে। একজন থাকে হচ্ছে মানে সিভিসি মানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, আর 2 জন থাকে ভিজিলেন্স কমিশনার। ঠিক আছে, এরা কিন্তু র্যাঙ্ক মোটামুটি ইউপিএসসি থেকেই সিলেকশন করা হয়। এটা এই সংক্রান্ত যে এবং দায়িত্ব পুরোপুরি প্রধানমন্ত্রীর উপরেও থাকে এটা। এবং ফার্স্ট সিভিসি যিনি ছিলেন নিত্তর শ্রীনিবাস রাও। প্রথম সিভিসির নাম কি? প্রথম সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের নাম হচ্ছে নিত্তর শ্রীনিবাস রাও। বর্তমানে কে আছে? সঞ্জয় কোঠারি। বর্তমান সঞ্জয় কোঠারি আছে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি মানে জেনে নিলাম ব্যাপারটা। এবার জানার পরে আমরা আসবো, দেখো সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। সেন্ট্রাল ইনফরমেশন কমিশন আরও একটা বড় জায়গা, সেটা হচ্ছে কি আমি বলি, এটা সেট আপ করা হয়ে যায়, তোমরা নিশ্চয়ই শুনেছো, আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী 2005 সালের এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু সেন্ট্রাল ইনফরমেশন কমিশনটা সেট আপ করা হয়। এর অ্যানুয়াল বাজেটও মোটামুটি বেশ ভালো, প্রচুর পরিমাণে টাকা থাকে। আর হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার অফ ইন্ডিয়া বর্তমানে যে আছে তিনি হচ্ছে যশবর্ধন আজাদ। ওকে, যশবর্ধন আজাদ। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম। এর পরের স্টেজে আমরা জানবো আরও ইম্পর্ট্যান্ট কিছু তথ্য। সেটা দেখো ফাংশন। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ভিউয়ার্স, মাই ডিয়ার ফলোয়ার্স, ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা যে ফাংশন কী করে। ইকোনমিক ক্রাইম। তো ইকোনমিক ক্রাইম মানে অর্থনৈতিক ক্রাইম কীরকম হতে পারে, করাপশান কীরকম, কর্পোরেট ফ্রড হতে পারে, পাবলিক ফ্রড হতে পারে, ট্যাক্স ইভাশন হতে পারে, গুডস স্মাগলিং হতে পারে, স্টক মানে ম্যানিপুলেশন হতে পারে, ক্রেডিট কার্ড ফরওয়ার্ড হতে পারে, এনভায়রনমেন্টাল ক্রাইম হতে পারে, সাইবার ক্রাইম হতে পারে, অ্যান্ড ম্যানি মোর। ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল বোধহয় যে এত কিছুর সঙ্গে কিন্তু ইকোনমিক ক্রাইম রিলেটেড। তাহলে এই সব ক্রাইমগুলোর সাথে সম্পূর্ণভাবে রিলেটেড হচ্ছে সিবিআই। ওকে, তারপরে চলো না স্পেশাল ক্রাইম। তো স্পেশাল ক্রাইম হচ্ছে নোট অফ ইন্টারগেশন দিয়ে স্পেশাল ক্রাইম সম্পর্কে যদি আমি জানতে চাই, দেখো মার্ডার কেস হয়ে গেল, এটা তো অপ্রত্যাশিত। স্পেশালের মধ্যে যেরকম হোমিসাইড, খুন, জখম, মানে এরকম রেপ কেস, অ্যাবর্শন, জোর করে অ্যাবর্শন করিয়ে নেওয়া, ঠিক আছে, রাবারি, ডাকাতি, কিডন্যাপিং, ব্ল্যাকমেল, এই যে ক্রিমিনাল নেগলিজেন্সি, মানে এইরকম বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু এই রিলেটেড রয়েছে তোমার মানে সিবিআইয়ের সাথে। এবং সিবিআই এগুলোকে হ্যান্ডেল করার পুরোপুরি দায়িত্ব সিবিআই রাখে। নেক্সট আমরা যেটা চলে যাব, দেখো আমরা তারপরে চলে আসছি করাপশান কেস। করাপশান কেস কি? করাপশান কেস হচ্ছে ধরে নিয়ে যাক ঘুষ খাওয়া।
এই যে ঘুষ খাওয়ার যে কেসগুলো, এগুলো কিন্তু অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা ঘুষ খায়। এই যে প্রভাবশালী ব্যক্তিদের পাকড়াও করা অতটা সহজ ব্যাপার নয়, তাদেরকে কিন্তু এই সিবিআই নিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলি, সিবিআইয়ের কথা যখন বলি সিআইডির কথা বলতে হবে আমাকে। সিআইডি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, তো রাজ্যের শাসন ব্যবস্থার মধ্যে রিলেটেড। তো আমি সিআইডি নিয়ে অন্য ভিডিও করব, যদি তোমাদের মানে চাহিদা থাকে, ডিমান্ড থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো লবি, মনে করো শুধুমাত্র ঘুষ খাওয়া না, লবিবাজি করা, প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, কোনো জায়গায় মানে অনেক অনেক ঘটনা হতে পারে, লবি করা না, বুঝতে পারছো? তারপরে বাজেট স্ক্যান্ডাল হতে পারে, প্রচুর বাজেটের যে স্ক্যান্ডাল, তারপরে এক্সটর্শন, চাঁদাবাজি হতে পারে, জোর জুলুম করে, যেরকম মানে চাঁদা তুলে মানে বিজনেস করতে গিয়ে সেরকম। তারপর স্বজনপ্রীতি, নিজের স্বজনপ্রীতি, যেরকম নেপোটিজম বলে যাকে, তারপর গ্রাফট বলে, মানে এক ধরনের ঘুষ, এই রকম ব্যাপারগুলোর সাথে কিন্তু করাপশন কেস রিলেটেড। এবার আমরা আসবো মাল্টি অর্গানাইজড ক্রাইম। আমি পরে দেখছি মাল্টি স্টেট অর্গানাইজড ক্রাইম। তো এগুলোর মধ্যে কি বলছে, মনে করো কোনো রাজ্য যদি কোনো তার কাজের কথা বলা হয়েছে, কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সে তার কাজটা পুরোপুরি মানে কমপ্লিট করতে পারলো না, কি কারণে, যে মানে সে এডুকেশন সিকিউরিটি দিতে পারলো না, তার ডিউ টু ফাংশন অফ ভায়োলেন্স, তার রাজ্যে প্রচুর মানে মানে খুব বাজে কিছু কেস ঘটছে, এরকম অনেক ব্যাপার ঘটে, যেগুলো মানে কোনো স্টেট ঠিক মতো কাজ করতে পারছে না, বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলোও কিন্তু ইনভেস্টিগেশনের দায়িত্ব সম্পূর্ণরূপে সিবিআইয়ের থাকে। তো সিবিআই সম্পর্কে আমরা এইসব মোটামুটি তথ্যগুলো যেটা জানলাম, তারপরে মাল্টি এজেন্সি আর ইন্টারন্যাশনাল ক্রাইম, এবং যেটা বললাম যে ইন্টারপোলের সাথে কেন কোরিলেটেড, এই যে মাল্টি এজেন্সি, যেরকম মানে বিদেশকে হেল্প করার দায়িত্ব, এবার বিদেশ থেকে ইন্টারপোল যখন কোনো দায়িত্ব দেবে আমাদের ইন্ডিয়াতে, তখন কিন্তু দেবে কার উপরে, সিবিআইয়ের উপরে দেবে, তো সেটা কিন্তু সিআইডি বা ইডি এ সময়ের দপ্তরে দেবে না। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাব, দেখো অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ সিবিআই। প্রাইম মিনিস্টার থাকছে চেয়ারপারসন, ক্ষমতা বলে, প্রাইম মিনিস্টার ক্ষমতা বলে, যেরকম আমরা বলি না এক্স অফিসিও, মানে চেয়ারপারসনটা ক্ষমতা বলে, তার সাথে আরও থাকছে অপোজিশন, শুধু মানে পিএম থাকছেন না, তার সাথে থাকছে দেখো লিডার অফ অপোজিশন লোকসভা অ্যান্ড লিডার অফ সিঙ্গেল লার্জেস্ট পার্টি অফ লোকসভা, মানে লোকসভার অপোজিশন লিডার, বা যে পার্টি যদি অপোজিশনাল পার্টি না থাকে, তাহলে অন্য পার্টির যে লিডার আর কি, সেই কিন্তু তার মানে এর সাথে রিলেটেড থাকবে, কমিটিতে থাকবে, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি, আর তার সাথে কে থাকে, সুপ্রিম কোর্ট, দেখো মানে সুপ্রিম কোর্ট জাজ থাকে, ঠিক আছে। আর তার সঙ্গে থাকে সুপ্রিম কোর্ট জাজ থাকবে, আর তারপর থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকতে পারে, তাহলে যে কোনো জাজ সুপ্রিম কোর্টে থাকবে। ওকে, তো এই হচ্ছে সিবিআই ডাইরেকশন। তো ক্রাইটেরিয়া, সিনিয়র আইপিএস অফিসার হতে হবে, 2 বছর ট্রেনিংধারী হতে হবে, সেগুলো আমি বললাম। তো ব্যাস, এখন যিনি আছেন প্রবীণ সিনহা আছেন এখন, তিনি দেখো ফেব্রুয়ারি 21 থেকে আছেন, আর ফাউন্ডার ডিপি কোহলি, সেগুলো তো আলোচনা করলাম তোমাদেরকে। তিনি ছিলেন কিন্তু 1963 থেকে 1968 পর্যন্ত, 68 অবধি ছিলেন। আচ্ছা, আরেকটা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যাজ অফ নাও সিবিআই ইজ এক্সামটেড ফ্রম আরটিআই। বর্তমানে আরটিআই তুমি যদি করো সিবিআইয়ের কার্যকলাপ সংক্রান্ত, তাহলে তুমি কিন্তু, এটা মাঝখানে ঢুকেছিল এর মধ্যে, কিন্তু এখন এটার সঙ্গে বাইরে, এখন তুমি তোমার ইচ্ছে থাকলেও চাইতে পারবে না যে সিবিআই কি করছে না করছে, তোমার কিন্তু আওতার বাইরে এটা। ওকে, তো এরকম ব্যাপার। ব্যাস, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ব্যাস, বেস্ট অফ লাক, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই ছাড়ছি। পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।